আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 46তম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্নগুলো এসেছিল 30টা কোশ্চেন। সেই 30টা কোশ্চেনের আজকে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন প্রিয় ভাই বোন, আমরা শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। তো দেখেন, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে যেটা 46তম বিসিএস পরীক্ষাতে ছিল, প্রশ্নটা বলা ছিল যে পাহাড়পুরের যে সোমপুর মহাবিহার এটা বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। আচ্ছা, এখন এখানে যে প্রশ্নটা বলা ছিল, তো এটা আমরা যদি একটু দেখি, দেখেন প্রথমে বুঝতে হবে যে ভাই এই পাহাড়পুরটা আসলে কোন জায়গাতে অবস্থিত। এটা আমরা জানি হচ্ছে নওগাঁ জেলা, খেয়াল করেন এটা হচ্ছে নওগাঁ জেলা। এটা হচ্ছে নওগাঁ জেলার, খেয়াল করেন এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এবং নওগাঁ জেলার কোন উপজেলা? এই উপজেলাটার নাম হচ্ছে বদলগাছী উপজেলা। এটা উপজেলাটার নাম হচ্ছে বদলগাছী উপজেলা। এবং এই উপজেলাতে হচ্ছে মূলত সোমপুর মহাবিহারটা অবস্থিত। তো এই যে দেখেন, এটা আসলে কোন শাসন আমলের সময় এটা হয়েছিল? এটা মূলত হয়েছিল হচ্ছে পাল শাসন আমলে। এখন কথা হলো যে ভাই এটা কে করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে ধর্মপাল। এটা করেছিলেন কে? এটা করেছিলেন হচ্ছে ধর্মপাল। আচ্ছা, অর্থাৎ পাল বংশের যে দ্বিতীয় রাজা, ধর্মপাল ছিল হচ্ছে দ্বিতীয় রাজা। এই দ্বিতীয় রাজা হচ্ছে আনুমানিক 781 থেকে 821, 781 থেকে 821, 781 থেকে 821 খ্রিস্টাব্দে এই বিহার স্থাপন করেছিলেন, এটা অনুমান করা হয়েছিল। তো এখানে আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি একটু দেখি, দেখেন এই পাহাড়পুরকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। পাহাড়পুরকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে কিন্তু ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে। এবং এটা হচ্ছে 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। 300 বছর ধরে কাদের এটা? এটা হচ্ছে বৌদ্ধদের ছিল মূলত। এই জায়গাটা আমরা একটু মনে রাখবো। এবং এখানে আরো একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা একটু বলে দিই। দেখেন 1879 সালের দিকে হচ্ছে এই কীর্তি আবিষ্কার করেছিলেন হচ্ছে স্যার কানিংহাম। স্যার কানিংহাম হচ্ছে এটা আবিষ্কার করেছিলেন। এবং আপনারা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জেনে নেন, সেটা ছিল হচ্ছে 1985 সাল। 1985 সালে ইউনেস্কো, 1985 সালে ইউনেস্কো হচ্ছে এই যে বিহারটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা যদি একটু আবার পড়ার চেষ্টা করি, দেখেন প্রথমেই আমরা জানবো এই পাহাড়পুরটা অবস্থিত হচ্ছে মূলত নওগাঁ জেলার বদলগাছীতে। যেটা সোমপুর মহাবিহার, এটা বাংলার পাল শাসনামলে এটা স্থাপত্য নিদর্শন ছিল। এবং এই যে জায়গাটা, এটা কে করেছিল? ধর্মপাল, যে হচ্ছে দ্বিতীয় পাল রাজা ছিল। 781 থেকে 821 সালের মধ্যে তিনি এটা করেছিলেন বলে ধারণা করা হয়। 1879 সালে কানিংহাম হচ্ছে মূলত এটার আবিষ্কার করেছিলেন, মানে পাইছিলেন। এরপরে 1985 সালে ইউনেস্কো হচ্ছে এটা বিশ্ব ঐতিহ্য। এগুলো খাতায় কিন্তু নোট করে ফেলবেন সবাই, আমি যেগুলো বলছি এগুলো সুন্দর করে খাতায় নোট করে আপনারা সবাই পাঠশালা গ্রুপে পোস্ট করবেন। তাহলে এটার অ্যান্সারটা ছিল হচ্ছে পাল শাসনামল। এরপরে চলেন 2 নাম্বার কোশ্চেনে আমরা একটু চলে যাব। 2 নাম্বার কোশ্চেনটা ছিল যে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার কে দিয়েছিলেন? মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। এখন আমরা এই জায়গাটা থেকে একটু বেসিক জিনিসগুলা বা আরো জানার চেষ্টা করব। দেখেন, তো মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী ছিলেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। এবং তিনি 71-এ দেখেন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রধান ছিলেন। তাহলে এই মাহবুব উদ্দিন আহমদ কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে 71-এর সময়ে ঝিনাইদহ মহকুমার ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রধান ছিলেন। উনি একজন পুলিশ প্রধান ছিলেন। আচ্ছা, এবার এখান থেকে আমরা এক্সট্রা কিছু তথ্য জেনে ফেলবো, ব্যাখ্যা সহ পড়লে দেখবেন যে মজা লাগবে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সাল, খেয়াল করেন 1971 সালের 17ই এপ্রিল, আমরা জানি কি যে 17ই এপ্রিল হচ্ছে 1971 সালের 17ই এপ্রিল, 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এটা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। আচ্ছা, ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য কিন্তু এই দিনটা আসলে তাৎপর্য অপরিসীম ছিল। এবং এটা আনুষ্ঠানিকভাবে কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তাহলে 17ই এপ্রিল হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। এবং এই দিনই কিন্তু কুষ্টিয়া জেলার যে মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তোলা, আমরা সবাই নাম জেনে থাকবো, বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে মুজিবনগর সরকার। যেটাকে আমরা বলি কি যে মুজিবনগর সরকার যেটাকে আমরা বলি হচ্ছে মুজিবনগর সরকার আমরা বলে থাকি।
এবং দেখেন এখান থেকে আরো একটু এক্সাম্পল যদি দিই, এর আগে অর্থাৎ 17 এপ্রিলের আগে হচ্ছে 10ই এপ্রিল, তাই না? 10ই এপ্রিল হচ্ছে দেশের কিন্তু যে নাম ছিল কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামকরণ করা হয়েছিল। বুঝতে পারছেন? নামকরণ করা হয়েছিল। তাহলে এখান থেকে এই জায়গাটা আমরা জেনে রাখবো। এবং এই যে স্বাধীন যুদ্ধ চলাকালে যে মুজিবনগর, এটা ছিল কিন্তু একটা অস্থায়ী রাজধানী। মুজিবনগর ছিল হচ্ছে অস্থায়ী রাজধানী ছিল, এটা ছিল হচ্ছে মূলত অস্থায়ী রাজধানী, এটা ছিল হচ্ছে মূলত অস্থায়ী রাজধানী। এবং যার সদর দপ্তর বা সচিবালয় কোথায় ছিল? যার সদর দপ্তর বা সচিবালয় ছিল হচ্ছে কলকাতার 8 নম্বর থিয়েটার রোড, তাই না? কলকাতার 8 নম্বর থিয়েটার রোড ছিল, 8 নম্বর থিয়েটার রোড ছিল। এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার আসেন সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে আরো কিছু অংশ রয়েছে। সেই অংশগুলা কি কি? যে মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে ছিল, এটাও আমাদেরকে জেনে ফেলতে হবে। যেমন দেখেন ওখানে রাষ্ট্রপতি ছিলেন যিনি, এখন বর্তমানে না পড়লেও চলবে, আসলে এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হলে একটু পরিবর্তন হয়, তো আমাদের জানার জন্য পড়তে হবে, এটা কিছু করা নাই। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি, এটা এখন না পড়লেও চলবে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি উপরাষ্ট্রপতি কে ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হলো সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছে উপরাষ্ট্রপতি। আর এটা ছিল কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী কে ছিল, খেয়াল করেন। প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী ছিল হচ্ছে কে? তাজউদ্দিন আহমেদ ছিল। তাজউদ্দিন আহমেদ ছিল হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপরে যদি বলি যে অর্থ ও বাণিজ্য মন্ত্রী কে ছিল? অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিল হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী, তাই না? ক্যাপ্টেন এম মনসুর আলী। আচ্ছা, এরপরে যদি বলি আমরা যে স্বরাষ্ট্র, খেয়াল করেন, এরপরে যদি বলি যে স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন পুনর্বাসন ও কৃষি মন্ত্রী, কৃষি মন্ত্রী ছিলেন হচ্ছে কামারুজ্জামান সাহেব, কামারুজ্জামান। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা একটু জেনে রাখবো, এইটুকু পড়লে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে এটা দেখেন আমরা একদম ব্যাখ্যা সহ যতটুকু দরকার ততটুকু পড়েছি। তাহলে এটার অ্যান্সারটা ছিল হচ্ছে গ নাম্বারটা। পরের কোশ্চেনে চলে যাব ভাইয়া। 3 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। 3 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে 3 নাম্বার কোশ্চেনটা আমাদের বলা হয়েছে যে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? তো এটা মূলত ছিল হচ্ছে, প্রথমে আমরা উত্তরটা একটু জেনে নিব, প্রতিরক্ষা আর পররাষ্ট্র। আচ্ছা, এখন কথা হলো যে এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয়। এখন কথা হলো যে ভাই, এই 6টা দফার দাবিগুলো কি কি ছিল? আগে 6টা দফা আমাদেরকে একটু জানতে হবে, ব্যাখ্যা সহ না জানলেও আমাদের নামগুলো অন্তত জানতে হবে। তো 1 নাম্বার দফা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1 নাম্বারটা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1 নাম্বার ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। 2 নাম্বারটা ছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 2 নাম্বারে কি ছিল? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 3 নাম্বারে ছিল হলো 3 নাম্বারে ছিল মুদ্রা ও অর্থ সংক্রান্ত, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। চতুর্থ নাম্বারে ছিল হলো রাজস্ব। চতুর্থ নাম্বারে ছিল রাজস্ব, কর বা কর বা শুল্ক, সম্বন্ধীয়। 5 নাম্বারে ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক, বৈদেশিক বাণিজ্য বিষয়ক, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ছিল, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ছিল। আর 6 নাম্বারে ছিল হলো আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, আঞ্চলিক সেনাবাহিনী আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। আচ্ছা, এখন এখানে আসেন আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তাহলে 6টা দফা আমরা জেনেছি। 6টা দফার পরে এখন আমাদের জানতে হবে, দেখেন যে আসলে এই যে ঐতিহাসিক 6 দফা, এটা কিন্তু আসলে মূলত ছিল হচ্ছে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। তাহলে পরীক্ষাতে আসে যে ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে 6 দফা বা বাঙালির মুক্তির সনদ বলা হয়। বাঙালির মুক্তির সনদও বলা হয়। এই জায়গাটা আমরা মনে রাখবো। এবং এটা কোথায় হয়েছিল? এটা আমরা যদি একটু দেখি যে 1966 সালে, তাই না? 1966 সালের 5 আর 6 ফেব্রুয়ারি
5 আর 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে এটা মূলত হয়েছিল, এবং এটা উত্থাপন করেছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ধরেন এটা বিভিন্নভাবে হয়েছিল। তাহলে এখান থেকে যতটুকু দরকার এটা আমরা জেনেছি। আর 6 দফা দিবস ছিল হচ্ছে 7 জুন। 7 জুন হচ্ছে মূলত 6 দফা দিবস ছিল। 6 দফা দিবস ছিল হচ্ছে 7 জুন। এখন এগুলো ইম্পর্টেন্ট না, তবু আসলে আমাদের যেহেতু ইতিহাসগুলো তো আমাদের একটু জানতে হবে, তাই না? তাহলে 3 নাম্বারটার অ্যান্সারটা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরে চলেন পরবর্তীটায় চলে যাব ভাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের বলেছে যে বাংলার, খেয়াল করেন, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেল ভাই। তো হরিকেল ছিল কার কার মধ্যে? দেখেন, হরিকেল একটা জনপদ যেটা ছিল হচ্ছে সিলেট, সিলেট চট্টগ্রাম, সিলেট চট্টগ্রাম আর হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম। সিলেট চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম, এটা ছিল হচ্ছে আপনার মূলত হরিকেল ভাই। ঢাকা ময়মনসিংহ কিসের মধ্যে ছিল? এটা ছিল হচ্ছে বঙ্গের মধ্যে। কুমিল্লা নোয়াখালী কিসের মধ্যে ছিল? এটা ছিল হচ্ছে সমতটের মধ্যে। রাজশাহী রংপুর কিসের মধ্যে ছিল? বরেন্দ্রর মধ্যে ছিল, তাই না? বরেন্দ্রর মধ্যে ছিল। তো সেক্ষেত্রে এটা যদি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি, দেখেন যে পুন্ড্র, পুন্ড্র হচ্ছে প্রাচীন বাংলার জনপদের, প্রাচীন বাংলার জনপদের সবচেয়ে প্রাচীন জনপদ। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, যেটা অবস্থিত ছিল হচ্ছে মহাস্থানগড়, যেটা অবস্থিত হচ্ছে মহাস্থানগড়। এখন আবার পরীক্ষাতে আসে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত, এই জায়গাটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা জেনে ফেললাম যে কি কি ছিল এর মধ্যে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি তাহলে পুন্ডার অবস্থান কোথায় ছিল? এর অবস্থান যদি আমরা জানি, একটু বগুড়াতে ছিল, তাই না? বগুড়া ছিল, রাজশাহী ছিল, বগুড়া রাজশাহী ছিল, দিনাজপুর ছিল, এগুলো সব পুণ্ডের মধ্যে ছিল, এগুলো সবই পুণ্ডের মধ্যে ছিল। আচ্ছা, এখন যদি বলি যে পুণ্ডের পরে আমরা যদি একটু দেখি যে বঙ্গ, তাহলে বঙ্গের মধ্যে কি কি ছিল? বঙ্গের মধ্যে ছিল দেখেন যে ঢাকা ছিল, তারপর হচ্ছে ফরিদপুর ছিল, বৃহত্তর ফরিদপুর ছিল, তারপর হচ্ছে বিক্রমপুর ছিল, খেয়াল করেন বিক্রমপুর ছিল, বিক্রমপুর ছিল। এরপরে যদি আমরা বলি যে বাখেরগঞ্জ, পটুয়াখালী, এগুলোও কিন্তু ছিল, বাখেরগঞ্জ পটুয়াখালীও কিন্তু ছিল। আচ্ছা, বঙ্গের পরে যদি একটু বলি যে গৌড়ের মধ্যে কি কি ছিল, দেখেন গৌড়ের মধ্যে আমরা যদি একটু দেখে ফেলি, গৌড়ের মধ্যে হচ্ছে বৃহত্তর রংপুর ছিল, দিনাজপুর অংশবিশেষ ছিল। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু দেখি যে চন্দ্রদ্বীপটা একটু মনে রাখবেন, চন্দ্রদ্বীপ হচ্ছে বর্তমান বরিশালের পূর্ব নাম। তাহলে বরিশালের পূর্ব নাম যদি বলা হয় যে বরিশালের পূর্ব নাম কি ছিল, মনে রাখবেন বরিশালের পূর্ব নামটা ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ ছিল হচ্ছে বরিশালের আহ পূর্ব নাম। আচ্ছা, এরপরে চলে আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাব। 4-এর পরে 5 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দিবেন। 5 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে, খেয়াল করেন, 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ভাই, জনসংখ্যা সব থেকে কম হচ্ছে বরিশালে। জনসংখ্যা সব থেকে কম হচ্ছে বরিশালে। এটা কোন সাল অনুযায়ী আমরা দেখলাম? এটা হচ্ছে 2022-এ যে একটা রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্ট অনুযায়ী ছিল। অর্থাৎ বরিশাল বিভাগে আপনার গড়ে, মানে প্রতি কিলোমিটারে গড়ে মাত্র 688 জন করে হচ্ছে লোকের বসবাস আছে। 688 জন করে মানুষ বাস করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আমরা একটু বলি যে জনশুমারি ও গৃহ গণনা সম্পর্কে একটু জেনে ফেলি, যেহেতু এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ও গৃহ গণনা, এটা কত ছিল? এই গৃহ গণনাটা ছিল হচ্ছে 2022 সাল। 2022 সাল কি ছিল এখানে দেখেন, অর্থাৎ বিবিএস, তাই না? বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা ছিল হচ্ছে ষষ্ঠ আদমশুমারি, যেটা নামটা পরবর্তীতে প্রথম ডিজিটাল জনশুমারি এটা ছিল। আর যেটা করা হয়েছিল হচ্ছে 15 থেকে 21শে জুন, এই 6 দিন এটার কাজ ছিল 2022 সালে। আচ্ছা, এই শুমারিতে মূলত কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছিল? দেখেন, এই শুমারিতে হচ্ছে সিএপিআই, এই পদ্ধতিটা অনুসরণ করা হয়েছিল। অর্থাৎ যার পূর্ণরূপটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং, এটা করা হয়েছিল। আচ্ছা, এখানে যে মোট জনসংখ্যাটা দেখানো হয়েছিল, দেখেন এর মোট জনসংখ্যাটা ছিল হচ্ছে 16 কোটি, 16 কোটি 98 লাখ, 16 কোটি 98 লাখ 28,000, 28,911 জন, 911 জন। তাহলে এটা মোট ছিল 16,98,28,911 জন। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি যে এখানকার সব থেকে বেশি ঘনত্ব, ঘনত্ব সবচেয়ে বেশি ছিল কোন জেলায়? সেটা ছিল হচ্ছে, মানে বিভাগ যদি চিন্তা করি, ঢাকা বিভাগে হচ্ছে সবচেয়ে বেশি ছিল, ঢাকা বিভাগ। এবং জেলা হিসাবেও কিন্তু ঢাকা, ঢাকা কিন্তু জেলা ঘনত্ব বেশি ছিল, এটা ঘনত্ব বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা বিভাগ হিসাবে বলি, তাহলে সেখানে ছিল হচ্ছে 2156 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর যদি জেলা হিসাবে দেখি তাহলে 10,67 জন, এই 10,67 জন হচ্ছে জেলা হিসাবে। আর ঘনত্ব কম ছিল হচ্ছে বরিশাল, এটা বিভাগ হিসাবে ছিল, বিভাগ হিসাবে ছিল এটা, যেহেতু এখানে বিভাগ হিসাবে বলছে। কিন্তু যদি বলতাম যে ঘনত্ব কম, এটা জেলা হিসাবে কোনটা ছিল, তাহলে মনে রাখবেন জেলা হিসাবে কম ছিল হচ্ছে রাঙ্গামাটি।
জেলা হিসেবে কম ছিল হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি। প্রিয় ভাই বোন, সেখানে ছিল মাত্র 106 জন। তাহলে আজকে আমরা এই 5টা কোশ্চেন আলোচনা করলাম। ধাপে ধাপে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে, এটুকু বলতে পারি। সর্বোচ্চ লেভেলের উপকার হবে। এই বাংলাদেশ বিষয় বলে 30টা কোশ্চেন আছে, কিন্তু 5টা কোশ্চেন হয়তো আমি ব্যাখ্যা করেছি। এই 5টা কোশ্চেন ব্যাখ্যা করেছি মানে অনেক পড়াশোনা হয়ে গেছে। এখন খাতায় নোট করে করে পড়ে ফেলবেন সবাই। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।